তো আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি এর ফার্স্ট চ্যাপ্টার এটমিক স্ট্রাকচার। তো যদি আমরা একটা বস্তুকে নেই, তারপর সেটাকে যদি কন্টিনিউয়াসলি ভাঙতে থাকি, তাহলে এক সময় আমরা বস্তুর একটা ক্ষুদ্রতম একক পাবো, যেটাকে আমরা বলি এটম। এটমকে বাংলায় বলা হয় পরমাণু। এই এটমকে যদি আবার আমরা ভাঙি, তাহলে আমরা তিনটি জিনিস পাই। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আরেকটি হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল অর্থাৎ চার্জ নিরপেক্ষ। এখন পরমাণুর গঠন সম্পর্কে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। আমরা সেই প্রস্তাবগুলো এখন দেখব। প্রথম হচ্ছে আমাদের বিজ্ঞানী থমসন মডেল, তারপর রাদারফোর্ড পরমাণু মডেল, তারপর বোর পরমাণু মডেল। তো বিজ্ঞানী থমসন পরমাণু মডেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বিজ্ঞানী থমসন প্রথম আবিষ্কার করেন ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী থমসন। এটাই হচ্ছে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি দেখি রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। তো আমরা যদি দেখি, বিজ্ঞানী রাদারফোর্ড বলেন, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চারিদিকে ঘুরে। এবং ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে, সেইটার তুলনা করতে গিয়ে তিনি বলেছেন যে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, সেম ভাবে ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরে। এই ছিল ওনার অবজারভেশন। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডের কিছু লিমিটেশন ছিল ওনার মডেলের। তার মধ্যে প্রথম লিমিটেশন হচ্ছে যে তিনি ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে সৌরজগতের সূর্য এবং গ্রহের সাথে তুলনা করেছেন। কিন্তু আমরা জানি সৌরজগতে গ্রহ এবং সূর্য, তারা ছিল তারা হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ তাদের মধ্যে কোনো চার্জ নাই। কিন্তু এখানে আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। যেহেতু ইলেকট্রন এবং প্রোটন তারা চার্জ নিরপেক্ষ না, আবার গ্রহ এবং সূর্য তারা চার্জ নিরপেক্ষ, সুতরাং এই কম্পেয়ারটা সঠিক নয়। এটা হচ্ছে প্রথম লিমিটেশন। এবং দ্বিতীয় লিমিটেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় লিমিটেশন হচ্ছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে আমরা জানি যে যদি কোনো আধান তার অপোজিট আধানকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার অপোজিট আধানকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে এক সময় সে তার কেন্দ্রে পতিত হয়ে যাবে। এই তথ্য অনুসারে ইলেকট্রন যেহেতু নেগেটিভ এবং তার কেন্দ্রে প্রোটন আছে, সুতরাং এটা পজিটিভ। ইলেকট্রন এক সময় ঘুরতে ঘুরতে তার কেন্দ্রে পতিত হয়ে যাবে। ইলেকট্রন যদি কেন্দ্রে পতিত হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসে পতিত হয়ে যায়, তাহলে কিন্তু পরমাণুরই অস্তিত্ব থাকে না, কিন্তু বাস্তবে তো সেটা ঘটে না। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন রাদারফোর্ডের। তারপর আমরা যদি দেখি বোর পরমাণু মডেল, তার এই লিমিটেশন গুলা নিয়ে পরবর্তীতে আরেকটি প্রস্তাব দেন বিজ্ঞানী বোর, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিজ্ঞানী বোর পরমাণু মডেল। ওনার প্রথম প্রস্তাবটি হচ্ছে, ইলেকট্রন যে কোনো র্যান্ডম পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। অর্থাৎ ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, একটা নির্দিষ্ট কক্ষপথে তার চারিদিকে ঘুরে, যে কোনো র্যান্ডম পথে ঘুরে না। এই নির্দিষ্ট কক্ষপথকে আমরা বলা হয় প্রধান কক্ষপথ, যেটাকে এন দ্বারা ডিনোট করা হয়। এটা অনেকগুলা থাকতে পারে একটা পরমাণুতে, এরকম। তো প্রথমটাকে বলা হয় n=1, তারপর আমরা n=2, তারপর যদি আরেকটা এরকম কক্ষপথ থাকে তাহলে n=1 2 3, এরকম চলতেই থাকে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে ওনার প্রথম প্রস্তাব। তো 2 নম্বর প্রস্তাব হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে। অর্থাৎ ইলেকট্রন যে পুরো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেছে, সেটা নিশ্চয়ই একটা কৌণিক ভরবেগ আছে, রাইট?
তো এই কৌণিক ভরবেগ নিয়ে তিনি আরেকটা সূত্র প্রদান করেন, যেটা হচ্ছে L is equal to mvr is equal to nh by 2 পাই। এখানে L হচ্ছে কৌণিক ভরবেগের, L দ্বারা বোঝাচ্ছে কৌণিক ভরবেগ, এবং এই m দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের ভর, v দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের বেগ, r দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, অর্থাৎ এই যে কক্ষপথে ঘুরছে এই কক্ষপথের ব্যাসার্ধ। যদি n is equal to 1 হয়, ধরি আমরা n প্রথম কক্ষপথে ঘুরতেছে, তাহলে ইলেকট্রনের এই ব্যাসার্ধ হবে এতটুকু। যদি ইলেকট্রন এইখানে থাকে তাহলে এই কক্ষপথ এই ব্যাসার্ধ হবে এতটুকু, রাইট? তাহলে এই r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তারপর হচ্ছে n হচ্ছে কক্ষপথের ক্রম, মানে কোন কক্ষপথে ঘুরতেছে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়, অন্য কোনোটা। আর h হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রস্তাব। তো আমরা যদি 3 নম্বর প্রস্তাবের দিকে যাই, 3 নম্বর প্রস্তাবের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখানে মূলত শক্তি স্থানান্তর সম্পর্কে ধারণা দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি পরমাণু মডেলটা আঁকি, এইখানে হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে ইলেকট্রন। তো প্রথম আমাদেরকে একটা জিনিস জানতে হবে, ইলেকট্রন একটা এনার্জি কনজিউম করে থাকে, রাইট? ইলেকট্রন যদি কোনো এনার্জি বিকিরণ করে, বিকিরণ মানে কি, ছেড়ে দেওয়া, নির্গত করা, যদি কোনো ইলেকট্রন যদি এনার্জি বিকিরণ করে, তাহলে সে উপরের শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তরে চলে যাবে। অর্থাৎ তার মধ্যে একটা এনার্জি আছে, এনার্জি না থাকলে তো সে ঘুরতে পারবে না। যদি একটা এনার্জি সে বিকিরণ করে বা নির্গত করে, তাহলে এই ইলেকট্রনটা উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসে, যদি বিকিরণ করে। আর যদি ইলেকট্রন শোষণ করে, তাহলে সে নিচু শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরের দিকে চলে যায়, যেটা বলে শোষণ। এই জন্য বিকিরণের সময় আমাদের মাইনাস থাকে এবং শোষণের সময় পজিটিভ। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে আমরা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, অথবা নিচু শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন কতটুকু এনার্জি থাকে সেইটার একটা সূত্র আছে, যেটাকে এই প্রস্তাবে বলা হয়েছে যে E is equal to hf is equal to hc by lambda is equal to RH, যেটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, তারপর 1/n I স্কয়ার মাইনাস 1/n f স্কয়ার। এখানে এই সূত্রটা কিভাবে আসলো আমরা যদি দেখি, এইটা কিসের সূত্র? এইটা হচ্ছে এই যে ইলেকট্রন একটা শক্তি, ধরি আমরা এখানে ছিল ইলেকট্রন, কিছু পরিমাণ শক্তি বিকিরণ করছে, ইলেকট্রন কিছু এনার্জি বিকিরণ করছে, তারপর সে নিচু শক্তি স্তর বা প্রথম শক্তি স্তরে চলে যায়। তো কি পরিমাণ এনার্জি সে বিকিরণ করেছে, সেই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। E is equal to, এখানে E দ্বারা বোঝাচ্ছে এনার্জি, এখন এটা E is equal to hf, এখানে f দ্বারা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি, h দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তারপর এটাকে f কে আরেকভাবে লেখা যায় c is equal to f ল্যামডা। আমরা সবাই জানি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তাহলে আমরা যদি f এভাবে লিখি, f is equal to c by ল্যামডা, এর জন্য আমরা f এর জায়গায় লিখছিলাম c by ল্যামডা। তারপর is equal to rh 1/ni স্কয়ার মাইনাস nf স্কয়ার। এখানে ni কোনটা আর nf কোনটা, এটা যদি আমরা দেখি, ni হচ্ছে ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ প্রথমে বস্তুটি কোথায় ছিল, কোন কক্ষপথে ছিল, আর nf হচ্ছে ফাইনাল অবস্থা।
ধরি আমাদের বলা হয়েছে যে ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে চলে গেছে। তাহলে এইখানে Ni হবে 4 এবং F হবে 3। আবার যদি এইভাবে বলা হইতো যে ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি শোষণ করে 3 নম্বর শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তরে চলে গেছে, তাহলে এইখানে হবে Ni হবে 3, N4 হবে 4। অর্থাৎ যে ইলেকট্রন প্রথম যেখানে থাকবে সেটাই হচ্ছে তার Ni, এবং পরে যেটা থাকবে সেটাই হচ্ছে তার Nf। তাহলে এই হচ্ছে আমাদের সবকিছু সূত্র। এইখানে মনে রাখতে হবে আমাদের ইলেকট্রন ইকুয়েশন থেকে যদি আনসার মাইনাস আসে তাহলে কিন্তু সেটা কাউন্ট করতে হবে, কারণ এখানে মাইনাস আসে বোঝাচ্ছে শক্তি বিকিরণ। এটা আমাদের, আর এর মধ্যে আরেকটা সূত্র হচ্ছে আমাদের যে যে কোনো একটা শক্তি স্তরে আমরা যদি ইলেকট্রনের যে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে আমরা যদি ইলেকট্রনের দেখতে চাই যে ইলেকট্রন কতটুকু শক্তি কনজিউম করে আছে যে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে, তাহলে সেটা যদি আমরা দেখি, এখানে আমরা এই চিত্রটা ধরি আমরা এইখানে 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন কতটুকু শক্তি কনজিউম করে আছে। এটার জন্য আরেকটা সূত্র আছে যেটা আমরা বলি E is equal to En is equal to minus RH 1 by n স্কোয়ার। এখানে En হলো কততম যে কোনো শক্তি স্তরে, ধরি N1 2 3 যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন যে শক্তি কনজিউম করে আছে সেটা E। আর এখানে RH বোঝাচ্ছে রিডবার্গের ধ্রুবক, আর যেটার মান ফিক্সড। তারপর এখানে 1/n স্কোয়ার, আর এখানে n বোঝাচ্ছে ক্রম সংখ্যা, মানে প্রধান শক্তি স্তর কোন শক্তি স্তরে সে আছে সেটা বোঝাচ্ছে। তো এই রিডবার্গ ধ্রুবকের যদি আমরা বিশ্লেষণ করি, এই যে রিডবার্গ ধ্রুবক এই ইকুয়েশনও ছিল, এটা যদি আমরা দেখি রিডবার্গ ধ্রুবকের মানটা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে 2.18 ইন্টু 10⁻18 জুল। এটার মান কিন্তু ফিক্সড রিডবার্গের ধ্রুবক। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আশা করি পরবর্তীতে আমরা ম্যাথ সলভ করতে পারবো।